এই এই জায়গার ব্যাপারে দিনের বেলা অনেক সুন্দর, রাত্রের বেলা যতটাই সুন্দর দিনের বেলা তার থেকে দ্বিগুণ ভয়ঙ্কর। And তাদের সাথে অনেক ভয়ঙ্কর কিছু হয়েছে, তাই আমাদের এখন সাহস হইতেছে না ভিতরে যাওয়ার। সবাই নাকি এই জায়গায় রাত্রের বেলা একা একা গোসল করতেছিল। তো এই জায়গায় এরকম প্যারানর্মাল জিনিস প্রায়শই ঘটে থাকে। I was already going there. এই পিছনে রাজবাড়িটা দেখতে পাচ্ছেন, অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস প্রায় সময় হয়। আমরা গিয়েছিলাম এমন একটি গ্রামে যার নাম কোনো একটি গাড়ির ব্র্যান্ড থেকে কম না। না, এটা টয়োটা না, এটা হলো তেওতা। তেওতা মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত। আর আমরা গিয়েছিলাম আমাদের বন্ধুর গ্রামের বাড়িতে। আর আমাদের যাওয়ার মেন রিজন ছিল ভিজিট করা একটি ঐতিহাসিক নিদর্শন। এটা হলো তেওতা জমিদার বাড়ি। 17 শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। আর এই জমিদার বাড়িটি নির্মাণ করেন পঞ্চানন সেন নামক এক জমিদার। আর এই রাজবাড়ির পাশেই ছিল কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রেমিলা দেবীর পৈতৃক নিবাস, যার কারণে তেওতাকে কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়িও বলা হয়। যাই হোক, আমরা জমিদার বাড়ির কথা ফিরে আসি। পঞ্চানন সেন এই প্রাসাদটি নির্মাণ করার পর পরবর্তীতে জয়শঙ্কর ও হেমশঙ্কর নামক দুই ব্যক্তি এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। তারপর ভারত বিভক্তির পরে তারা দুইজনই ভারত চলে যান, যার ফলে এখন পর্যন্ত এই জমিদার বাড়িটি পরিত্যক্ত হিসেবে পড়ে আছে। এটার বর্তমান অবস্থা যদি বলি, 1957 সালের পর থেকে এই বিস্তৃত জমিদার বাড়িটি পরিত্যক্ত ও অযত্নে পড়ে আছে। যদিও প্রায় অংশই এখন দখলদারীদের হাতে চলে গিয়েছে, কিন্তু জমিদারের এই অপূর্ব ভবনটিতে মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের একটি চমৎকার মিশ্রণ প্রতিফলিত হয়। এই মূল প্রাসাদের আশেপাশে রয়েছে আরও বিভিন্ন ধরনের স্থাপনা এবং সামনে রয়েছে একটি বড় পুকুর। আর এখানে একটি নাট মন্দিরও রয়েছে। এছাড়াও এখানে রয়েছে নবরত্ন মঠ, আরও বেশ কয়েকটি মঠ। আর সবগুলো ভবন মিলিয়ে এখানে মোট কক্ষ রয়েছে 55টি। যাই হোক, আমরা বন্ধুরা গ্রামের বাড়ি আসার পর একটু লেট করিনি, কারণ আমাদের হাতে টাইম ছিল খুবই কম, মাত্র 2 রাত। যার কারণে আমরা বাসায় এসে সাথে সাথে বের হয়ে যাই জমিদার বাড়ির উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে আমরা অনেক ভালো টাইম স্পেন্ড করি, অনেক ছবি তুলি। আর জায়গাটা আসলে অনেক সুন্দর, শুধু অযত্নে আছে। সরকারের উচিত এটার উপর একটু নজর দেওয়া, এটার সংস্কারের উপর নজর দেওয়া, কারণ জায়গাটা আসলে অনেক সুন্দর। আর এই রাজবাড়ির ব্যাপারে কিছু রিউমার্সও আছে, আপনাদের একটু গ্লিম্পলস দেখাইছিলাম ভিডিওর ফার্স্টেই, সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এরপরে আমরা গিয়েছিলাম রাজবাড়ির পাশেই যমুনা নদীর তীরে। আর সেখানে বসে বসে আমাদের বন্ধু শেমিম, যার গ্রামের বাড়িতে আসলাম, সে বললো আরেকটা ভালো স্পট আছে, সেখানে আরও ভালোভাবে নদী দেখা যায় এবং কি নদীর ওই পারেও যাওয়া যায়। সো আমরা ভাবলাম কেন নয়, সেখানেই যাওয়া যাক। তারপর আমরা তেওতা থেকে জাফরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। আর সেখানে গিয়ে একটি অদ্ভুত জিনিস দেখলাম। আমরা এখন আছি গোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে আসার পর দুইটা পিচ্ছির সাথে আমরা ডিল করি যে আমরা এই পার থেকে ওই পারও যাবো, ওই পার থেকে এই পার নিয়েও আসবে। এবং আমাদের সাথে এক্সট্রা কিছু ভাই ছিল, তাদের সাথে গেলাম। কিন্তু পিচ্ছিদের সাথে উঠে আমাদের অনেক ভয় করতেছিল, কিন্তু ভাই তারা দেখে একেবারে এক্সট্রিম লেভেলের খেলোয়াড়, তারা বোট অনেক সুন্দরভাবে চালাইছে। অ্যান্ড ভয় করছিল, এটা ট্রু, ভয় করছিল, বাট না, আসলে বোট তারা মাখন চালাইছে। আমরা পুরো রাস্তা আল্লাহর নাম নিতে নিতে আসছি ভাই, কারণ যতই হোক তারা পিচ্ছি, কিন্তু দিন শেষে তারা ভালো মতোই আমাদেরকে ড্রপ করছে। অ্যান্ড সেই পিচ্ছিটাই আমাদের লিড করতেছিল পুরো রাস্তাটা। অ্যান্ড তারা আমাদের সেই কাঙ্ক্ষিত পেয়ারা বাগানে নিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা সন্ধ্যার পরে গিয়েছিলাম, আর যার কারণে তারা পেয়ারা দিতে চাচ্ছিল না। আমরা টাকাও বলছিলাম যে টাকাও দিব, বাট তারা না, মানে তাদের মালিক থেকে না করা। বাট অনেক জোরাজুরি করার পর তারা মানতে রাজি হয়েছে। কিন্তু তারা লোকগুলো অনেক ভালো ছিল, তারা বিনা টাকায় দিতে চাইছিল তারপরেও, বাট না, আমরা টাকা দিয়েই নিয়েছি। তারপর পেয়ারা খেয়ে আমরা আবার অপর সাইডে যাওয়ার জন্য রওনা হই অ্যান্ড ভালো মতোই আসি। তো ওই রাতে আর তেমন কিছু করার ছিল না, আমরা বাসায় এসে পড়ি, পরের দিনের জন্য রেডি হই। পরের দিন আমার বন্ধুরা পুকুরে একটু টাইম স্পেন্ড করে, তারপর আমরা রেডি হই আবার নদীর ওই পারে যাওয়ার জন্য। কিন্তু এবার যাচ্ছি আমরা একটু দূরে, মানে পাবনাতে যাওয়ার জন্য। আর তার জন্য আমরা সবাই প্রিপারেশন নিচ্ছিলাম। আমরা এখন আছি পদ্মা এবং যমুনার জয়েন্ট পয়েন্টে। এখন আছি আমরা মানিকগঞ্জের এই পার, যাব আমরা পাবনা। আর যাবো কি দিয়ে?
স্পিডবোট দিয়ে। স্পিডবোটের জার্নিটা ছিল অনেক ইন্টারেস্টিং, কারণ নদীতে ছিল মারাত্মক লেভেলের ঢেউ, যা কল্পনাও করতে পারিনি। আমাদের ড্রাইভার আঙ্কেল বলতেছিল যে আপনারা যদি সকালে আসতেন তাহলে দেখতেন এই স্পিডবোটটা একবার আকাশ ছুঁইতেছে আবার নিচে নামতেছে। আর আমরা দুপুরবেলা সেই ঢেউ দেখে ভয় পাইতেছি। সকালবেলা হলে কি অবস্থা হইতো আমাদের কারোই ধারণা নেই। আপনাদের তেমন ক্লিপ দেখাইতে পারবো না, আমি তেমন ক্লিপ নিতে পারিনি, সবাই ভয়ে ছিলাম। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের গায়ে কারোরই লাইফ জ্যাকেট নাই। আমার আম্মু যদি ভুলেও এই ভিডিওটা দেখে আমাকে জান মেরে ফেলবো। যাই হোক, আমরা ভালোমতোই পাবনা পৌঁছাইলাম। পাবনার ওই সাইডের জায়গাটায় তেমন ঘোরার স্পট ছিল না, কিন্তু আমরা একটা ভ্যান ভাড়া করি। আর ভাই, ওই এলাকার ভাড়ার দাম শুনলে আমাদের মানে চোখ আকাশে উঠা যায়। এই জন্য না যে ভাড়া বেশি, ভাড়া অ্যাকচুয়ালি অনেক কম। আমাদের এলাকায় যদি আমরা ১ ঘন্টার জন্য কোনো ভ্যান বা রিক্সা ভাড়া করতাম, মিনিমাম ৩০০-৪০০ টাকা চাইতো। ওই জায়গায় চাইছি আঙ্কেল ১৫০ টাকা। তারপর আর কি? তারপর আমরা এনজয় করলাম অনেকক্ষণ। আমরা ভ্যান গাড়ি দিয়ে প্রায় ১ ঘন্টার মতো ঘুরলাম। আশেপাশে একটা জিনিস খেয়াল করলাম, ওই জায়গার মানুষগুলো অনেক ট্রাস্টওর্দি। মানে গরু ছাগল খোলামেলা অবস্থায় রাইখা দিতেছে রাস্তার পাশে। কারণ তারা জানে তাদের এলাকার মানুষ কিরকম। তারা বিশ্বাসযোগ্য, তারা জানে। কিন্তু আমাদের এলাকায় যদি হইতো, চোর আগে আপনাকে একটা সালাম দিত আর আপনার জন্য অনেক, অনেক দোয়া করত। যাই হোক, ঘোরাঘাড়ির পর আমরা পরবর্তীতে আসছিলাম ফেরিঘাটে। আমরা ফেরি করে বাসায় যাব। আসার সময় স্পিডবোট আমাদের লাগছিল পার পারসন ৳২১০ করে। আর ফেরিতে লাগছে আমাদের পার পারসন ৳৮০ করে। আর ফেরিতে যাইতে টাইম লাগছে আমাদের ১ ঘন্টা। আমরা ১ ঘন্টা ১ ঘন্টার মাঝেই আমরা আরিচা ফেরিঘাটে পৌঁছায়ে যাই। তারপর ফেরি থেকে নেমে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। আর যেখানে আমাদের সারাদিন ঘোরাফেরার পর ক্লান্ত হওয়ার কথা, সারারাত ঘুমানোর কথা, আমরা সেখানে প্ল্যান করি যে আমরা রাতের বেলা রাজবাড়িতে ঢুকবো আর সেখানে গিয়ে একটা হরর এক্সপেরিয়েন্স নিয়ে আসবো। আজকে এখন আমরা আসছি রাজবাড়ি। হ্যাঁ, রাতের বেলা আসছি। আম এই এই জায়গার ব্যাপারে দিনের বেলা অনেক সুন্দর। এটা আপনারা দেখছেন। অ্যান্ড রাত্রের বেলা যতটাই সুন্দর দিনের বেলা, তার থেকে দ্বিগুণ ভয়ংকর। এই এই জায়গার ব্যাপারে অনেক, অনেক কথা আছে। অনেক কিছু আছে এই জায়গার ব্যাপারে ভয়ংকর কিছু। আম আমরা রাতের বেলা বন্ধুরা আসছি। আমি একা শুট করতেছি। জিনিসটা হলো, এই জায়গায় একবার ৭ জনের গ্রুপ আসছিল এই জায়গায়। অ্যান্ড তাদের সাথে অনেক ভয়ংকর কিছু হইছে। তাই আমাদের এখন সাহস হইতেছে না ভিতরে যাওয়ার। অনেক ভয়ংকর বলতে অনেক ভয়ংকর আমরা উল্লেখ করতে চাচ্ছি না। বাট অনেক ভয়ংকর কিছু হইছে। এইজন্য আমরা ভিতরে যাওয়ার যেই প্ল্যানটা ছিল ওইটা মানে পোস্টপোন করলাম। পোস্টপোন কি, ডিক্লাইনই করলাম। আর আরেকটা নদীর ঘটনা হচ্ছে যে আহ, এমনই আরেকটা কিউরিয়াস সার্কেল নাকি এই জায়গায় আসছিল, তো ওরা আইসা দেখে যে ঘাটপাত কে জানি অনেক লম্বা লম্বা চুল, মানে ওর দেহ থেকে ওর চুলের লেন্থ বেশি। তো ওই নাকি এই জায়গায় রাত্রের বেলা একা একা গোসল করতেছিল। তো এই জায়গায় এরকম প্যারানর্মাল জিনিস প্রায়শই ঘটে থাকে। সো আমরাও ফার্স্ট টাইমে তেওতা জমিদার বাড়িতে আসছি। সো ফার্স্টে তো আমি অনেক এক্সাইটেড ছিলাম এবং আই ওয়াজ অলরেডি গোয়িং দেয়ার। এটা হলো আমার বন্ধু মুস্তাকিম। আর তার পাশে হলো আমার আরেক বন্ধু তাশফিক। আর তাদের ২ টার মাথায় সমস্যা আছে। কি সমস্যা? ওই রাতে তাদের মাথায় ভূত চাপে যে না, তারা ২ জন একা সেই রাজবাড়িতে ঢুকবে। তো যখন আমার বন্ধু শেহমিম আমাদেরকে এই কাহিনীগুলো বলতেছিল, তারা ২ জন লুকোচুরিভাবে আমাদের পিছন থেকে পলায়ে সেই রাজবাড়িতে ঢোকার চেষ্টা করে। তারপর সাথে, সাথে আমার মাথায় একটা জিনিসই আসে যে না, ভূত.com এর রাসেল ভাই বলছিল যে কোনো একটা গ্রুপ কোনো জায়গায় ঘুরতে গেলে তারপর ২ জন আলাদা হয়ে গিয়ে বড় লেভেলের একটা মারা খায়। তাই আমরা তড়িঘড়ি করে তাদের খুঁজে বের করে তাদের আটকায় এবং কষায় ২ টা থাপ্পড় দিই। এই পিছনে রাজবাড়িটা দেখতে পাচ্ছেন। এখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট যখন আমি শামীমের কাছ থেকে শুনলাম যে এখানে অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটিস প্রায় সময়ই হয়, প্লাস হচ্ছে এটা অ্যাকচুয়ালি অনেক ক্রিপি একটা প্লেস। তারপরও এখন আমার তারপরও যাওয়ার ইচ্ছা ছিল, বাট এখন ফ্রেন্ডসদের কাছে আমি হেরে গেছি আসলে। তো এটাই ছিল। তার এইজন্য কথা অনুযায়ী কিছুটা ভুল ছিল। তারা অলমোস্ট চলে গিয়েছিল। আমরা ফ্রেন্ডরা গিয়ে তাদের আটকাইছি অ্যান্ড কানে ধরে এই জায়গায় আনছি। সো এটাই ছিল কাহিনী। ইনশাল্লাহ আপনারা এনজয় করবেন, করেছেন। আল্লাহ হাফিজ। টিল দেন, ওই সামনে ওটা কালী মন্দির, ওই যে যে জায়গায় ওই যে গলা কাটা মহিলাটা দেখা গেছে। সো দেখি আমরা কালী সামনে মন্দির এই যে সামনে। আগাই। সো চলো মুস্তাকিম। তো আমি হচ্ছে এই যে কালী মন্দিরটার ওখানে গিয়েছিলাম। তো ফার্স্টে দূর থেকে দেখে মনে হবে আপনাদের ওখানে অনেকজন মানুষ বসে একসাথে আড্ডা দিচ্ছে।
ফার্স্টে এরকমই মনে হয়েছিল। আমি আমি ফার্স্ট টাইম ভাবছিলাম যে ওইটা দোকান চিপসের প্যাকেট বা Exactly, এইরকম আমি কিছু বলছিলাম একটা চায়ের দোকান। ওইখানে আছে। আমি তো চা খেতে যাচ্ছিলাম ওইখানে, তারপর সামনে যা দেখি আরে এগুলো তো সব এখন কথা ঘুরাইও না, যা বলার আমি বইলা ফেলছি। তোমরা যে কি করতে গেছিলা? কাহিনীটা এই পর্যন্ত শেষ হলেও পারতো, কিন্তু না, কাহিনীকে এত সহজে আমাদের পিছু ছাড়বে? কোইন্সিডেন্সলি ওই রাতেই বাসায় যাওয়ার পথে আমাদের সাথে একটা অ্যাবনর্মাল জিনিস ঘইটা যায়। সেটা আমি বলতে চাইতেছি না, কিন্তু এটা ট্রু, আমাদের সাথে এমন একটা অ্যাবনর্মাল জিনিস ঘটে যেটা কেউ কল্পনাও করতে পারেনি। আল্লাহ হাফিজ।